অর্গানিক প্রবলেম সেটের ফার্স্ট কোশ্চেন এটা দিয়েছে, এটার আইপিএসসি নেম কি? নাম্বারিং যদি করো 1 2 3, তার মানে নাম হবে প্রোপ, সিঙ্গেল বন্ডের জন্য এন, আর এটা হবে নাইট্রাইল, প্রোপের নাইট্রাইল। পরের কোশ্চেনটা 1 2 3 4, 2 নম্বরে সি ডবল বন্ড মানে 2 অক্সো, 4টে কার্বন, বিউট, সিঙ্গেল বন্ডের জন্য এন। তারপরে কোশ্চেনটা এখানে 1 2 3, 2 নম্বরে ক্লোরিন আছে মানে 2 ক্লোরো, 3টে কার্বন মানে প্রোপ, সিঙ্গেল বন্ডের জন্য অ্যান, আর CO2H মানে ওইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। তারপরে কোশ্চেনটা নাম্বারিং হবে ডবল বন্ড থেকে, কারণ ডবল বন্ড বেশি প্রেফারেন্স পায়, তো নাম্বারিং করলে 1 2 3 4 5 6 7, তার মানে হবে সেপ্ট বা হেপ্ট 2 ইন 5 আইন। দেখো 2 নম্বরে ডবল বন্ড আছে, এখানে 3 নম্বরে ট্রিপল বন্ড আছে। পরের কোশ্চেন 2 মিথক্সি হেক্সান্যাল, হেক্স মানে 6টা কার্বন, 6টা কার্বন দিলাম, 2 মিথক্সি, 2 নম্বরে OCH3 গ্রুপ, মিথক্সি গ্রুপ, বাকি হাইড্রোজেন দিয়ে দাও, CH2 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 CH3। তারপরটা বলেছে 1 2 3 টাই হাইড্রক্সি প্রোপেন, প্রোপ মানে 3টে কার্বন, 1 2 3, 1 নম্বরে OH, 2 নম্বরে OH, 3 নম্বরে OH, 1 2 3 টাই হাইড্রক্সি হয়ে গেল, বাকি হাইড্রোজেন দিয়ে দিলে। ওকে, তারপরে কোশ্চেনটা প্রোপ 2 অন, প্রোপ মানে 3টে কার্বন, 2 নম্বরে ডবল বন্ড, বাকি হাইড্রোজেন। ওকে, তারপরটা 2 3 ডাইব্রোমো 2 ক্লোরো হেক্সেন, তাহলে হেক্স মানে 6টা কার্বন, 2 3 ডাইব্রোমো, 2 নম্বরে ব্রোমিন, 3 নম্বরে ব্রোমিন, 2 ক্লোরো, 2 নম্বরে ক্লোরিন, নাম্বারিং যদি করো। ঠিক আছে, বাকি হাইড্রোজেন দিলে CH3, এটা CH, CH2 CH2 CH3। তারপরে কোশ্চেনটা বলেছে ক্যালকুলেট ডিগ্রি অফ আনস্যাচুরেশন। প্রথমটা আনস্যাচুরেশন কত হবে না, 4 + 1 -8 - 0/2 মানে হচ্ছে 1। তারপরটা কত হবে 7 + 1 -6 - 0/2 মানে কত হচ্ছে 8, এখানে 3 মানে 5। তারপরটা কত হবে 2 + 1 -5 - 1, নাইট্রোজেনের নিচে থাকলে 1 হয়, /2, তার মানে কত হচ্ছে এটা 2 মানে 1। বলেছে হাউ ডু ইউ আইডেন্টিফাই ক্লোরাইড বাই ল্যাসাইন টেস্ট। তাহলে ল্যাসাইন টেস্টে ক্লোরাইডটা কী ফর্মে থাকে, NaCl ফর্মে থাকে, কারণ সোডিয়াম মেটাল দেওয়া থাকে। তা কী করে আইডেন্টিফাই করব, AgNO3 দিতে হবে, দিলে AgCl এর একটা হোয়াইট পিপিটি পাবে, এইভাবে ক্লোরাইডকে আইডেন্টিফাই করতে পারি। নেক্সট কোশ্চেন বলেছে 10 গ্রাম অর্গানিক কম্পাউন্ড অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে এতটা কার্বন ডাইঅক্সাইড দিয়ে পার্সেন্টেজ অফ কার্বন কত। দেখো পার্সেন্টেজ বার করার নিয়ম কি, কার্বনের পার্সেন্টেজ বার করছি, তাই কার্বন নিচে, আর এটা তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে, কার্বন ডাইঅক্সাইডটা নিচে, তাহলে ওপরটা থাকবে ওয়েট অফ কার্বন ডাইঅক্সাইড, নিচে থাকবে ওয়েট অফ অর্গানিক কম্পাউন্ড ইন্টু 100, এটা হলো ফর্মুলা। এবার কার্বনের ওয়েট কত হয়, কার্বনের ওয়েট 12, কার্বন ডাইঅক্সাইডের ওয়েট কত 44, ওয়েট অফ কার্বন ডাইঅক্সাইড ওপরে কত থাকবে, কার্বন ডাইঅক্সাইডের কত 0.6, ওয়েট অফ অর্গানিক কম্পাউন্ড কত গ্রাম ছিল 10 গ্রাম, ইন্টু কত হবে 100, তো এত পার্সেন্ট কার্বন আছে। তারপরে কোশ্চেন হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ কেজিন্ডাল মেথড। কেজিন্ডাল মেথড নট অ্যাপ্লিকেবল, কাদের জন্য অ্যাপ্লিকেবল না, একটা হলো অ্যাজো কম্পাউন্ড, N ডবল বন্ড N, অ্যাজো কম্পাউন্ডের জন্য এটা অ্যাপ্লিকেবল না, এটা হলো ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর কি আছে, মানে অ্যারোমেটিক যদি কোনো নাইট্রোজেন থেকে থাকে তার জন্য অ্যাপ্লিকেবল না, এর জন্য অ্যাপ্লিকেবল না। থার্ড কার জন্য NO2 গ্রুপ যদি থাকে, আজকে যদি মনে করে নাইট্রোবেনজিন আছে, NO2 গ্রুপ যদি থাকে এগুলোর জন্য কেজিন্ডাল মেথড অ্যাপ্লিকেবল না। তারপরে কোশ্চেনটা তো দেখো এখানে কি তৈরি হচ্ছে 10 ml 1 মোলার H2SO4,
তাহলে অ্যামোনিয়া কতটা লাগবে না, লাগবে 10 ml ইন্টু 2। কেন 2 করলাম? সালফিউরিক অ্যাসিড কী করবে, দুটো H+ দেবে, মানে দুটো অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশান করতে পারবে, 1 মোলার অ্যামোনিয়া রেয়া হবে। এবার দেখো আমরা কি জানি, 1000 ml 1 মোলার মানে হলো নাইট্রোজেন কটা থাকে, নাইট্রোজেনের ফর্মুলা কি, নাইট্রোজেনের ফর্মুলা 14 গ্রাম। ঠিক আছে, তাহলে 10 × 20 ml 1 মোলার মানে কত হবে, 14 × 20 ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, এত গ্রাম নাইট্রোজেন পেলাম, নাইট্রোজেনটা পেয়ে গেছি। এবার হলো কত পার্সেন্ট আছে, তার মানে নাইট্রোজেন কত গ্রাম আছে, এই যে 14 × 20/1000 ডিভাইডেড বাই কী হবে, আমার অর্গানিক কম্পাউন্ড কতটা আছে, অর্গানিক কম্পাউন্ড দেখো 0.75 গ্রাম, তাহলে ডিভাইডেড বাই 0.75 ইন্টু কত হবে 100, এটা করলে দেখবে 37.33% পাচ্ছে। পরে কোশ্চেনটা আসছে, বলেছে ড অল পসিবল আইসোমার অফ বিউটানল। তাহলে বিউটানল আমি কি করব, 1 2 3 এই বিউটানল করলাম, এইটা হতে পারে, এটা হলো এন বিউটানল। এবার আইসো করতে পারি, আইসো করলে কি হবে, এটা হলো আইসো বিউটানল। ঠিক আছে, আচ্ছা নিও বিউটানল কি হবে, একটা কার্বন এখানে দিয়ে দাও, এটা তখন কি হবে নিও বিউটানল। ওকে, এটা হলো সেম ফাংশনাল গ্রুপ আছে। এবার ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ হলে কী হবে, এই অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ কী হতে, ইথার হতে পারে, তাহলে অক্সিজেনটাকে এইখানে দিতে পারো। ঠিক আছে, তার মানে কী হবে 1 মিথক্সি প্রোপেন হতে পারে। আরেকটা কী হতে পারে, অক্সিজেনটাকে কোথায় দিতে পারি, তার পাশের কার্বনে দিতে পারি। ঠিক আছে, তখন এটা কী হবে না, ইথক্সি ইথেন হতে পারে। এবার দেখো এইটার আর একটা আইসোমার করতে পারি আমরা এরকম, CH3O, আর এই যে 3টে কার্বন আছে, এই 3টে কার্বনটাকে দুটো এরম দিয়ে এটাকে ব্রাঞ্চ দিয়ে দিচ্ছে, তাহলে এটাও একটা আইসোমার হবে। তো বিউটানলের, এটা হলো বিউটানলে সেম ফাংশনাল গ্রুপে এতগুলো আইসোমার, আবার ইথার ফাংশনাল গ্রুপে, মানে ফাংশনাল গ্রুপ আইসোমার এতগুলো আমরা অবজার্ভ করব। তারপরে বলেছে হোয়াট ইজ দ্য কন্ডিশন সেপারেশন ইভাপোরেশন স্যাম্পেল। আচ্ছা, ইভাপোরেট স্যাম্পেলের ক্ষেত্রে আমাকে কি দেখতে হবে, হাই টেম্পারেচার কম্পাউন্ডটা কান ডিসোসিয়েট হলে হবে না, কিন্তু কোনো কম্পাউন্ড থেকে থাকে কি বলো তো, হাই টেম্পারেচার হাই হলে সে ডিসোসিয়েট হয়ে যায়, তো টেম্পারেচার হাই হলে কিন্তু ডিসোসিয়েট হলে হবে না, তো হাই টেম্পারেচারে কম্পাউন্ড ক্যান বি ডিসোসিয়েট, এটা খেয়াল রাখতে হবে। পরের কোশ্চেন বলেছে কম্পেয়ার সিম্পল ডিস্টিলেশন এবং ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মধ্যে পার্থক্য কী। সিম্পল ডিস্টিলেশন কী হয়, অলমোস্ট সেম বয়লিং পয়েন্টে কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মানে লিকুইড কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আর সিম্পল ডিস্টিলেশন এটা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। আর সেম ডিস্টিলেশনটা কী হবে, সিম্পল ডিস্টিলেশনটা কী হবে, ডিফারেন্ট বয়লিং পয়েন্টের লিকুইড কম্পাউন্ডের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। সো এইটা হলো সিম্পল ডিস্টিলেশন আর ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মধ্যে ডিফারেন্স। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হতে গেলে তাদের বয়লিং পয়েন্টটা যেটা রয়েছে সেটা কী হবে, অলমোস্ট সেম হবে। ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের ক্ষেত্রে বয়লিং পয়েন্টটা কী হবে, অলমোস্ট সেম হবে। আর এইটার ক্ষেত্রে কী হবে, সিম্পল ডিস্টিলেশনের ক্ষেত্রে কী হবে, বয়লিং পয়েন্টটা কী হবে, ডিফারেন্ট হবে। পরের কোশ্চেন বলেছে এই কম্পাউন্ড দুটোর মধ্যে রিলেশন কী। দেখো এই কম্পাউন্ড দুটো একটা অপরটার সঙ্গে সুপার ইম্পোজ হচ্ছে না, মানে সেম নয়, মানে হোমোমান নয়। আবার দেখো মিরর ফেললেও দেখো কম্পাউন্ডটাকে পাচ্ছি না, দ্বিতীয় কম্পাউন্ডটাকে পাচ্ছি না, তার মানে মিরর ইমেজ আইসোমার নয়, তাই জন্য এদের মধ্যে রিলেশন হবে ডায়াজ স্টিরিওমার। ওকে, পরের কোশ্চেন, নাম্বার অফ কাইরাল কার্বন কতগুলো। কাইরাল কার্বন কাকে বলে, যে কার্বনের 4টে গ্রুপ আলাদা থাকে। তো দেখো এই কার্বনটা দেখো 4টে গ্রুপ আলাদা, আবার দেখো এই কার্বনটা 4টে গ্রুপ আলাদা, তার মানে কাইরাল কার্বনের সংখ্যা হবে 2।
ফাইন্ড নাম্বার অফ আইসোমার, ফর্মুলা কি 2n মানে 2 এটা হলো ফর্মুলা 2 মানে কি দুটো কাইরাল কার্বন, তার মানে 4টে, তাহলে নাম্বার অফ আইসোমার কত হবে 4। এবার বলেছে কম্পাউন্ডটা কি অপটিক্যালি অ্যাক্টিভ, ইয়েস। তার কারণটা হচ্ছে কম্পাউন্ডটার এমন কোনো জায়গা নেই যেটা কিনা দুটো কম্পাউন্ডকে আলাদা করতে পারো, সিগমা প্লেন থাকবে, সিগমা প্লেন নেই, তাহলে কম্পাউন্ডটা হলো অপটিক্যালি অ্যাক্টিভ। পরের কোশ্চেন বলেছে হুইচ কম্পাউন্ড ইজ অপটিক্যালি অ্যাক্টিভ। দেখো প্রথম কম্পাউন্ডটা ইনঅ্যাক্টিভ, কারণ এখানটা দেখো একটা সিগমা প্লেন আছে। সিগমা প্লেন কাকে বলে? এটা একটা ইমাজিনারি প্লেন, একটা কম্পাউন্ডকে ইকুয়ালি দুটো টুকরে ভাগ করে। দেখো করেছে ফার্স্ট কম্পাউন্ডটাকে, সিগমা প্লেন আছে, সিগমা প্লেন থাকবার জন্য কী হবে, এটা কী হবে, ইনঅ্যাক্টিভ হবে। কিন্তু এই কম্পাউন্ডের মধ্যে দেখো সিগমা প্লেন অ্যাবসেন্ট আছে, সিগমা প্লেন অ্যাবসেন্ট আছে, তার মানে সিগমা প্লেন অ্যাবসেন্ট থাকবার জন্য কী হবে, এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। পরের কোশ্চেন বলেছে স্টেবল কনফর্মার, অ্যাকচুয়ালি কী হবে, তো স্টেরিক এফেক্ট যাতে কম হয় তার জন্য আমাকে করতে হবে, তাই দুটো হাইড্রোজেনকে আমি এরকমভাবে দিলাম নিউম্যান প্রজেকশানে, আর আরেকটা CH3কে আমি ওপর দিকে দিলাম। তাহলে দেখো দুটো CH3 যেহেতু অপোজিট দিকে রয়েছে তাই জন্য স্টেরিক এফেক্ট সবচেয়ে কম। দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা হবে। তুমি বলতেই পারো কেন আলাদা হবে, তার আমি এক্সপ্লেনেশান দিচ্ছি। দুটো ওইচ কিন্তু অপোজিট দিকে থাকবে না, এই জন্যই কোশ্চেনটা দেওয়া হয়েছে, পাশাপাশি থাকবে। তুমি বলবে স্যার দুটো ওইচ পাশাপাশি থাকলে তো রিপালশন হবে। আমি বলবো হ্যাঁ ঠিকই বলছো, কিন্তু তার সঙ্গে আর একটা যেটা ঘটবে, এই হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের একটা হাইড্রোজেন বন্ডিং হবে, এবং এই হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য এই কম্পাউন্ডটা কী হবে, স্টেবল হবে। ওকে, তারপরে কোশ্চেনটা ড্র মেটামার অফ পেন্ট 2 তাহলে পেন্ট মানে কটা কার্বন, 5টা কার্বন। 2 নম্বরে ডবল বন্ড, তাহলে এটা পেন্ট 2 হয়েছে। এর বলেছে মেটামারটা আঁকতে, তো একই রকমভাবে 5টা কার্বন দিলাম, ডবল বন্ডটাকে এইখানে দিলাম, ঠিক আছে। তো এটা হলো মেটামার। পরের কোশ্চেনটা বলেছে টটোমারিজম করো কম্পাউন্ডটা, তো কী করবে, এখানকার হাইড্রোজেনটা এখানে ফেলবো, এই বন্ডটা উপরে তুলবো, তাহলে CH2 ডবল বন্ড C, এটা উপরে উঠেছে O, তার সঙ্গে H, তাহলে এই কম্পাউন্ডটা টটোমারিক স্ট্রাকচার। তো ওপরটা হলো কিটো ফর্ম, আর নিচের যে ফর্মটা করেছি সেটা হলো ইনল স্ট্রাকচার। তারপরে কোশ্চেনটা বলেছে কম্পেয়ার স্টেবিলিটি। দেখো ডবল বন্ডের এই কার্বনে দেখো আলফা হাইড্রোজেনের সংখ্যা কত হচ্ছে, আলফা হাইড্রোজেনের সংখ্যা 3টে। এই ডবল বন্ডে গোল পাকাও, পাশের কার্বন আলফা কার্বন, তেমন আলফা হাইড্রোজেনের সংখ্যা কত হচ্ছে 3 মানে 6। তাহলে দ্বিতীয় কম্পাউন্ডের ক্ষেত্রে আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি, তাই জন্য দ্বিতীয় কম্পাউন্ডটা বেশি স্টেবল হবে। ওকে, কারণ আলফা হাইড্রোজেন যত বেশি হয় তত হাইপার কনজুগেশন বেশি হয়, এবং হাইপার কনজুগেশন বেশি হলে তার স্টেবিলিটিও বেশি হবে। 2 নম্বর কোশ্চেনটা বলেছে কম্পেয়ার স্টেবিলিটি। তো দেখো ফার্স্ট কম্পাউন্ড হচ্ছে 3টে CH3 গ্রুপ পুশ করছে, তার মানে প্লাস আই এফেক্ট কাজ করছে। তারপরটা একটা CH3 গ্রুপ পুশ করছে, একটা প্লাস আই এফেক্ট কাজ করছে। যেহেতু প্রথম কম্পাউন্ডে প্লাস আই এফেক্টের সংখ্যা বেশি, তাই জন্য একটু বেশি পরিমাণে স্টেবল হবে। তারপরে কোশ্চেনটা দেখো CH3 গ্রুপ পুশ করছে, পুশ করলে কী হবে, নেগেটিভ চার্জ বাড়ছে, আর যত চার্জ বাড়ে তত আনস্টেবল হবে। তার মানে এখানে একটা CH3 পুশ করছে, তার মানে এইটা বেশি আনস্টেবল হবে, এটা বেশি আনস্টেবল হবে, কারণ যত ইলেকট্রন পুশ করছে তত আনস্টেবল হবে। কিন্তু তার আগের কম্পাউন্ডটা দেখো CH3 যত পুশ করবে প্লাসটা তত নিউট্রাল হয়ে যাবে, কিন্তু এখানে যত ইলেকট্রন পুশ করবে তত কী হবে, নেগেটিভ চার্জটা কী হবে, বাড়ছে, তাই জন্য আনস্টেবল হবে। তো কম্প্যারেটিভলিভাবে দ্বিতীয়টা বেশি পরিমাণে স্টেবল হবে। তারপরে কোশ্চেনটা বলেছে কোনটা বেশি স্টেবল হবে। তো দেখো প্রথম কম্পাউন্ডটা CH3 পুশ করছে, পুশ করলে কী হবে বলেছে, নেগেটিভ চার্জে আনস্টেবল। কিন্তু দ্বিতীয় কম্পাউন্ডটা দেখো মাইনাসটা দেখো রেজোন্যান্স করতে পারছে, এবং রেজোন্যান্সের জন্য দ্বিতীয় কম্পাউন্ডটা কী হবে, স্টেবল হবে। তারপরে কোশ্চেনটা কোনটা বেশি স্টেবল। দেখো প্রথম কম্পাউন্ডে একটা প্লাস আই এফেক্ট দেখাচ্ছে, তারপরটা কটা প্লাস আই এফেক্ট দেখাচ্ছে, 2টো প্লাস আই এফেক্ট দেখাচ্ছে। তো যত প্লাস আই এফেক্ট দেখাবে তত বেশি পরিমাণে স্টেবল হবে, তাই দ্বিতীয় কম্পাউন্ডটা বেশি পরিমাণে স্টেবল হবে। তারপরে কোশ্চেনটা দিয়েছে ক্লোরিন আর HMU দিয়ে পসিবল প্রোডাক্ট কী হবে। দেখো কোথায় কোথায় হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন দুটো আলাদা টাইপের হাইড্রোজেন। তো এই হাইড্রোজেনের জায়গায় আমি ক্লোরিন নিয়ে চলে আসলাম, এটা একটা প্রোডাক্ট তৈরি হলো। আর একটা কী হতে পারে, এই মাঝখানে হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন আনলাম, এটার একটা প্রোডাক্ট হতে পারে। তার মানে দুটো পসিবল প্রোডাক্ট আমার কাছে তৈরি হচ্ছে।
এখন দ্বিতীয় প্রোডাক্টটা তৈরি হওয়ার জন্য তার আগে একটা র্যাডিক্যাল এর মাঝখানে তৈরি করছে, কারণ এইচ মিউ দিলে র্যাডিক্যাল হয়ে রিয়াকশানটা হয়। আর এইটার ক্ষেত্রে এই র্যাডিক্যালটা এইখানে তৈরি হচ্ছে যেখানে ক্লোরিনটা এসছে। তাহলে এইখানে একটা গ্রুপ পুশ করছে, একটা প্লাস আই এফেক্ট আছে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে দুটো পুশ করছে, দুটো প্লাস আই এফেক্ট আছে। তাহলে এই র্যাডিক্যালটা বেশি স্টেবল, আর র্যাডিক্যাল স্টেবল হওয়ার জন্য এইটা বেশি তৈরি হবে মেজর প্রোডাক্ট এবং এইটা হবে মাইনর প্রোডাক্ট। তারপরে কোশ্চেনটা দিয়েছে গিভ এক্সাম্পল প্লাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্ট, প্লাস আর মাইনাস আর। প্লাস আই এফেক্ট কারা দেয়? CH3 C2H5 প্লাস আই এফেক্ট দেয়। মাইনাস আই এফেক্ট কারা দেয়? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। প্লাস আর এফেক্ট কারা দেয়? রিংয়ের সঙ্গে যদি এমন কেউ থাকে যে রিংয়ের সঙ্গে রেজোন্যান্স করতে, মনে করো OH আছে, এই অক্সিজেনের লোন পেয়ারটা দিয়ে রেজোন্যান্স করতে পারে। বা মনে করো রিংয়ের সঙ্গে মনে করো এখানে NH2 আছে, তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করতে পারে। তো এরা সবাই প্লাস আর দেয়। দেখো প্লাস মানে হলো পুশ করা, আর মানে কি রেজোন্যান্স করছে। তাহলে দেখো রেজোন্যান্স করে পুশ করছে রিংয়ের মধ্যে। আবার দেখো পরেরটা দেখো মাইনাস, মাইনাস মানে কি পুল করে নেওয়া বা টেনে নেওয়া, আর রেজোন্যান্স করে আর দো আছে রেজোন্যান্স করছে। তার মানে দেখো আমি যদি এইটা নিই, দেখো এইটা এই বন্ডটা এখানে পড়ছে, এটা উপরে উঠছে, তার মানে পুল করছে, তাই না? বা মনে করো আজকে যদি আমার কাছে এইটা NO2 গ্রুপ থাকতো, তাহলে কী হতো? এই যে পুল করে নিচ্ছে। কোশ্চেন নাম্বার 20 বলেছে রেজোনেটিং স্ট্রাকচার দেখাতে, তার মানে এই মাইনাসটা এখানে ফেললাম, এই বন্ডটাকে ওপরে তুললাম, এটা একটা তৈরি হবে। নেক্সট স্টেপে এই মাইনাসটা এখানে পড়বে, এই বন্ডটা ওপরে উঠবে, আর একটা তৈরি হলো। নেক্সট এই মাইনাসটা এখানে পড়বে, এই বন্ডটা ওপরে উঠবে, আর একটা রেজোনেটিং স্ট্রাকচার দিচ্ছে। নেক্সট এই মাইনাসটা এখানে পড়বে, এই বন্ডটা উপরে উঠবে, আর একটা রেজোনেটিং স্ট্রাকচার দিচ্ছে। তার মানে এই প্রোডাক্টগুলো তৈরি করছে। পরেরটা বলেছে রাইট ফাংশনাল গ্রুপ আইসোমার এইটা। তাহলে এটা কি ফাংশনাল গ্রুপ আছে? অ্যালকোহল। অ্যালকোহলে ফাংশনাল গ্রুপ আইসোমার কী হবে? ইথার হবে, মাঝখানে অক্সিজেন দিয়ে দিলে ইথার হলো। পরের কোশ্চেন বলেছে ড্র অল পসিবল আইসোমার অফ পেন্টেন। পেন্টেনের আইসোমারগুলো আঁকতে হবে। তাহলে পেন্টেন কী হতে পারে? একটা স্টেট চেনে দিলে, যেটাকে N পেন্টেন বলবো। আরেকটা কী হচ্ছে? আইসো দিলে 1 2 3 4 5, এটা হলো আইসো পেন্টেন বলবো। আরেকটা কী হবে? আরও একটা ব্রাঞ্চ বাড়ালে, যেটাকে আমরা নিওপেন্টেন বলবো। এবার তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, যত তুমি এই দিক থেকে এই দিকে যাচ্ছ তত ব্রাঞ্চ বাড়ছে, ব্রাঞ্চ ইনক্রিজ করছে। আর ব্রাঞ্চ ইনক্রিজ করলে কী হবে? ব্রাঞ্চিং যত বাড়বে কী হবে? লেস প্যাকিং, প্যাকিংটা ভালো হবে না। একটা মলিকুলের সঙ্গে আর একটা মলিকুলের প্যাকিংটা ভালো হবে না। আর তার মানে বয়লিং পয়েন্টটা কী হবে? লো হবে। তাহলে ব্রাঞ্চিং যত বাড়ে তত কী হয়? বয়লিং পয়েন্টটা লো হয়। তার মানে বয়লিং পয়েন্টটা হাই কোন দিকে হবে? এই দিকটা হলো বয়লিং পয়েন্ট হাই হবে। আবার দেখো যত ব্রাঞ্চিং হচ্ছে, যত মোর ব্রাঞ্চিং হচ্ছে, এই ব্রাঞ্চিং হলে কী হবে জানো তো? ব্রাঞ্চিং হলে কী হবে? তত বেশি সিমেট্রিক্যাল হয়। সিমেট্রিক্যাল কাকে বলে? দেখো এই কম্পাউন্ডটা দেখো, এইখান থেকে টুকরো করে দিলে দেখো দুটো একই টুকরো পাচ্ছ, তার মানে বেশি সিমেট্রিক্যাল হচ্ছে। তুই বলবে স্যার এখান থেকেও টুকরো করলে তো একই টুকরো পাচ্ছি, কিন্তু দেখো এটা টুকরো করার সময় কটা অ্যাটমের মধ্যে দিয়ে যাচ্ছে? 3টে অ্যাটমের মধ্যে দিয়ে যাচ্ছে, তার জন্য বেশি সিমেট্রিক্যাল। তো যত ব্রাঞ্চিং হয় তত বেশি সিমেট্রিক্যাল হয়, আর যত যে বেশি সিমেট্রিক্যাল হয় তত মেল্টিং পয়েন্ট কী হবে? হাই হবে। মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক বেশি হবে। ঠিক আছে। 23 কোশ্চেন বলেছে মেকানিজমটা দেখাতে। তো দেখো CN মাইনাসটা এখানে এসে অ্যাটাক করবে, সিএলটা বেরিয়ে চলে যাবে, তার মানে CH3 তার সঙ্গে কী হবে? CN জোড়া লাগছে, আর এই সিএলটা বেরিয়ে চলে গেছে। ক্লিয়ার হয়েছে মেকানিজম? তারপরে কোশ্চেন বলেছে ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক কি? ইলেকট্রোফিলিক মানে হলো ইলেকট্রন লাভিং স্পিসিস। ইলেকট্রন লাভিং স্পিসিস মানে যারা ইলেকট্রনকে পছন্দ করে। এখন ইলেকট্রনকে কে পছন্দ করবে? যে কোনো পজিটিভ চার্জ, সেটা NO2 প্লাস হবে, সেটা CH3 প্লাস হতে পারে,
ঠিক আছে, যে কোনো পজিটিভ চার্জ হলে ইলেকট্রোফিলিক হবে, কারণ তারা ইলেকট্রন লাভিং স্পিসিস। নিউক্লিওফিলিক কাকে বলবো? নিউক্লিওফিলিক মানে হলো নিউক্লিও লাভিং স্পিসিস। ঠিক আছে, নিউক্লিও লাভিং স্পিসিস কারা হয়? যে কোনো মাইনাস চার্জ, OH মাইনাস, NH2 মাইনাস, বা যাদের লোন পেয়ার আছে NH3, এই লোন পেয়ার যারা আছে তাদেরকে আমরা বলবো নিউক্লিওফিলিক বলবো। ওকে, তারপরে কোশ্চেন, ড্র জেড পেন্ট 2 ইন। ঠিক আছে, তাহলে পেন্ট মানে কটা কার্বন? 5টা। 2 ইন 2 নম্বরে ডবল বন্ড দিয়ে দিলাম। ঠিক আছে, জেড বলেছে, জেড মানে কী হবে? সেম প্রায়োরিটি গ্রুপগুলো সেম সাইডে থাকবে। তার মানে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন দিলে, তার মানে এখানে CH3 দিলাম এবং এখানে CH2 CH3 দিলাম। দেখো CH3 আর H এর মধ্যে এটা 1 নম্বর প্রায়োরিটি, এটা 2। C2H5 এর মধ্যে এটা 1 নম্বর প্রায়োরিটি, এটা 2। সেম প্রায়োরিটি গ্রুপগুলো সেম সাইডে রয়েছে, তাই জন্য এটা কী হবে? জেড আইসোমার হবে। তারপরটা বলেছে RS নোমেনক্লেচার কী হবে? আমাদের রুলটা কি? R মানে কি? ক্লক ওয়াইজ, S মানে কি? অ্যান্টি ক্লক ওয়াইজ। ঠিক আছে, এবার রুল কি? 4 3 2 1, ব্যাক সাইড ফ্রন্ট সাইড, প্লাস মাইনাস প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, এবার দেখো এর নাম্বারিংগুলো করো। OH-টা 1 নম্বরে, C2H5 2 নম্বরে, CH3-টা 3 নম্বরে, হাইড্রোজেনটা 4 নম্বরে। এবার যে কোনো একটাকে চাপতে হবে। মনে করো এই 4 নম্বরটাকে, এইটাকে মনে করো চাপলাম। তারপর ছোটো থেকে বড় নাম্বারিং করো, 1 2, তারপরে হয় 3। 1 2 3 মানে কিসে ঘুরছে? এসে ঘুরছে, এসে ঘুরছে। এবার চেপেছি কোনটা? 4, এই বনটা চেপেছি। দেখো এই বনটা 4-এ কী আছে? মাইনাস। মাইনাস বলতে বোঝায় তোমার যা হচ্ছিল তার উল্টোটা হবে। ঠিক আছে, তোমার কি হচ্ছিল? এস হচ্ছিল, তার উল্টোটা হবে, তার মানে এটা আর নোমেনক্লেচার। ঠিক আছে, RS নোমেনক্লেচার ডিটেলসে করবার জন্য আমার ভিডিও বানানো আছে, সেটা তুমি দেখতে পারো। এখানে জাস্ট আমরা কোশ্চেন আনসার করছি, তো এই একটা কোশ্চেন নিয়ে আমরা এটা শেষ করলাম। পরের কোশ্চেন বলেছে, ড্র ইরাইথিরিও এবং থিরিও স্ট্রাকচার। ইরাইথিরিও মানে কি? ইরাইথিরিও মানে সেম সাইডে থাকবে। দেখো OH-গুলোকে সেম সাইডে রেখেছে, তার মানে এটা হলো ইরাইথিরিও স্ট্রাকচার। 3 হলে কী হতো? 3 হলে CH3 CH3 OH, আর এখানে কী হতো? OH অপোজিট দিকে থাকতো, সেটা তখন হতো থ্রিও স্ট্রাকচার। 28-এর কোশ্চেন বলেছে, ফাইন্ড 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বন। দেখো এগুলোকে CH3 দিচ্ছ, তার মানে দেখো CH3 একটাই গ্রুপ অ্যাটাচ আছে এগুলোর সঙ্গে, তার মানে এগুলো সব 1 ডিগ্রি। ঠিক আছে, এই কার্বনটার দিকে খেয়াল করে দেখো, দেখো 4টে গ্রুপ অ্যাটাচ আছে, তার মানে এটা 4 ডিগ্রি কার্বন। আচ্ছা, এই কার্বনটার দিকে খেয়াল করে দেখো, CH2 দেওয়া আছে, এখানে দেখো 2টো গ্রুপ অ্যাটাচ আছে, তার মানে এটা 2 ডিগ্রি কার্বন। এই কার্বনটার দিকে খেয়াল করে দেখো, কটা গ্রুপ অ্যাটাচ আছে? দেখো 3টে গ্রুপ অ্যাটাচ আছে, তার মানে এটা হলো 3 ডিগ্রি কার্বন। ওকে, পরের কোশ্চেনটা আসছি, বলেছে ক্যালকুলেট নাম্বার অফ সিগমা এবং পাই বন্ড। তাহলে CH3টাকে কী করবে? এরকমভাবে হাইড্রোজেনগুলো দিয়ে দিলে, তারপর CH আছে, C এখানে H দিলে, ডবল বন্ড, এই যে ডবল বন্ড কার্বন, কার্বন দিয়ে কী করবে? একটা হাইড্রোজেন দেবো। এখানে কী হবে? কার্বন, ট্রিপল বন্ড, কার্বন, এটা হলো H। এবার দেখো সিগমা বন্ড দেবো, এই যে সিঙ্গেল বন্ডগুলো সব সিগমা 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 সিগমা। ডবল বন্ড মানে কি? একটা সিগমা একটা পাই। ট্রিপল বন্ড মানে কি? একটা সিগমা দুটো পাই। তাহলে সিগমা বন্ডের সংখ্যা কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, পাই বন্ডের সংখ্যা কতগুলো হচ্ছে? পাই বন্ড হচ্ছে 1 2 3। ঠিক আছে, একবার মিলিয়ে নিও। হ্যাঁ, ঠিক করলাম কিনা? 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর বলেছে হাইব্রিডাইজেশন। দেখো সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড থাকলে কী হয়? sp3। এদিকটা দেখো ডবল বন্ড আছে, ডবল বন্ড থাকলে কী হয়? sp2। এই কার্বনে দেখো একদিকে দেখো ডবল বন্ড আছে, ডবল বন্ড থাকলে কী হয়? sp2। এই কার্বনে দেখো ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড থাকলে কী হয়? sp। এই কার্বনে দেখো ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড থাকলে sp। তো আমরা কী জানি? সিঙ্গেল বন্ড হলো sp3, ডাবল বন্ড হলো sp2, ট্রিপল বন্ড হয় sp, আর যদি কোনো কার্বনের দুদিকেই ডবল বন্ড থাকে তখনও কার্বনটা হয় sp। পরের কোশ্চেন, স্টেরিক এফেক্ট কি? স্টেরিক এফেক্ট হলো টু লার্জ গ্রুপ, যেমন মনে করো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই একটা কম্পাউন্ড নিলাম, জিজ্ঞেস করলাম এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল। এই কম্পাউন্ডটা নিলাম আর এই কম্পাউন্ডটা নিলাম। ঠিক আছে,
তাহলে দেখো খেয়াল করে দেখো এখানে দুটো CH3 গ্রুপ পাশাপাশি রয়েছে, এই দুটো CH3 গ্রুপ পাশাপাশি থাকবার জন্য এদের মধ্যে স্টেরিক এফেক্ট কাজ করবে। কেন স্টেরিক এফেক্ট কাজ করছে না, CH3-র যে ভ্যান্ডারওয়াল রেডিয়াই আর পাশের যে CH3-র যে ভ্যান্ডারওয়াল রেডিয়াই তারা কি হচ্ছে একে অপরের ওভারল্যাপ করে যাচ্ছে, ফলে ইলেকট্রনের একটা রিপালসান কাজ করছে, তাই জন্য এটার মধ্যে স্টেরিক এফেক্ট থাকবে। কিন্তু দেখো এখানে CH3 অপোজিটে রয়েছে, তাই এদের মধ্যে নো স্টেরিক, কোনো স্টেরিক এফেক্ট থাকবে না, তাই এটা হলো আনস্টেবল। কিন্তু দ্বিতীয়টা কম্পাউন্ডটা কী আছে, এটা হলো স্টেবল কম্পাউন্ড। ওকে, পরের কোশ্চেন, এই কম্পাউন্ডের নাম্বার অফ আইসোমার, নাম্বার অফ কাইরাল কার্বন কোনগুলো? কাইরাল মানে কাকে বলে, যে কার্বনগুলোর 4টে গ্রুপ আলাদা। তো দেখো এই কার্বনটা দেখো 4টে গ্রুপ আলাদা, এই কার্বনটা দেখো 4টে গ্রুপ আলাদা, এই কার্বনটা দেখো 4টে গ্রুপ আলাদা, তো কাইরাল কার্বনের সংখ্যা কত হবে? 3। কিন্তু দেখো এই কার্বনে দেখো 3টে হাইড্রোজেন সেম হয়ে যাচ্ছে, এখানেও দেখো 3টে হাইড্রোজেন সেম হয়ে যাচ্ছে, তার মানে এগুলো কাইরাল না। নেক্সট কোশ্চেন বলেছে ফিশার প্রজেকশানে আঁকতে হবে। দেখো ফিশার প্রজেকশান কী করে করতে হয়, এই যে বনটা রয়েছে এই বনটা এই দিক থেকে এই দিকে নিয়ে চলে আসলে, মানে এটাকে বলে আপ বন বা ফ্রন্ট বন। আপ বন বা ফ্রন্ট বনটা কী হয়, ফ্লিপ হয়, তাহলে অপোজিটে চলে আসে, তাহলে CH3 ওইচটা ফ্লিপ হয়ে কোন দিকে চলে এসছে, এই দিকে চলে এসছে, আর এখানে H, এখানে Cl। আচ্ছা এখানে ওইচটা কোথায় চলে যাবে, উল্টো দিকে চলে যাবে, তার মানে এখানে OH, এখানে থাকবে Br, আর এখানে Hটা কোন দিকে চলে আসবে, উল্টো দিকে চলে আসবে, তার মানে এই দিকে হবে H আর এটা NH2। ঠিক আছে, তাহলে কি মনে রাখবে, এই যে আপ বন্ড যেটা রয়েছে, আপ বন্ড বা ফ্রন্ট বন্ড বলা হয় তাকে, এটা কি হয়, ফ্লিপ হয়। আর যেটা এই যে ব্যাক, এটাকে ব্যাক বন্ড বা ডাউন বন্ড বলা হয় তাকে, এইটা কি হবে, নট ফ্লিপিং, ফ্লিপ হয় না। ওকে, পরের কোশ্চেনে আসছি, বলেছে এটার IUPAC নেম কি? তো এটা নাম্বারিং করে দাও, CH3 CH2 CH CH2 CH2 CH3 CH3। তাহলে লং চেন কোনটা, দেখো সবুজ কালি দিয়ে দেখাচ্ছি, এটা হলো লং চেন। দেখো 1 2 3 4 5 6, দেখো 3 নম্বরে দেখো CH3 গ্রুপ আছে, মানে 3 মিথাইল, 6টা কার্বন হচ্ছে, হেক্স, সিঙ্গেল বন্ডের জন্য N, তার মানে 3 মিথাইল হেক্সেন। ওকে, পরের কোশ্চেন বলেছে কম্পেয়ার হোমোলাইটিক অ্যান্ড হেটারোলাইটিক ফিশন। হোমোলাইটিক কাকে বলে, A আর B এর যে বন্ড আছে এই বন্ডটা মাঝখান থেকে ব্রেক হবে, মানে A ডট আর B ডটে তৈরি হবে, তখন সেটাকে বলে হোমোলাইটিক। হেটারোলাইটিক কাকে বলে, A আর B এর মধ্যে বন্ড আছে, এই বন্ডটা কী হবে, যে কোনো একটা সাইড দিয়ে হবে, তার মানে কী হবে, এটা হয়ে যাবে প্লাস এবং বিটা তার এর ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে, তাই বি এর ইলেকট্রনটা হবে মাইনাস। একটা এক্সাম্পল দিয়ে দেখাই, মনে করো H আর H এর মধ্যে যদি বন্ড থাকতো, তাহলে এখান থেকে ব্রেক হলে কী হতো, H ডট আর এখানে H ডট তৈরি হতো, তার মানে এটা হলো হোমোলাইটিক ফিশন। হেটারোলাইটিকের এক্সাম্পল কী হবে, HCl মনে করো, HCl মনে করো, ঠিক আছে, HCl মলিকুলটা খেয়াল করে দেখো, H আর Cl। এবার কে বেশি ইলেকট্রোনেগেটিভ, নিশ্চয়ই জানো ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই হাইড্রোজেন থেকে বন্ডটা এইদিকে খুলে যাবে, তাই হাইড্রোজেনের মাথায় প্লাস এবং তখন ক্লোরিনের মাথায় মাইনাস হবে, এটাকে বলা হয় হেটারোলাইটিক ফিশন। বেশিরভাগ কেমিক্যাল রিয়াকশন যখন করবে তখন হেটারোলাইটিক ফিশনই কিন্তু হয়ে থাকে। হোমোলাইটিক কখন হয়, যখন কারোর মধ্যে আমরা ইউভি লাইট দিই তখন হয় হোমোলাইটিক ফিশন। পরে কোশ্চেন বলেছে ক্যালকুলেট পার্সেন্টেজ অফ কার্বন ইন গ্লুকোজ। গ্লুকোজের পার্সেন্টেজ অফ কার্বন কত আছে, তাহলে গ্লুকোজের ফর্মুলা কি, C6H12O6, ঠিক আছে, পার্সেন্টেজ অফ কার্বন, তাহলে কার্বন কটা আছে, 6টা কার্বন, ডিভাইডেড বাই কী আছে, গ্লুকোজের ওয়েট, ইন্টু কত হবে 100, তাহলে 6 × 12 বাই কত হবে, গ্লুকোজের ওয়েট 180 ইন্টু 100, তাহলে করলে কত হচ্ছে 40%। ওকে, পরে কোশ্চেন বলেছে এগুলো স্ট্রাকচার আঁকতে বলেছে। কার স্ট্রাকচার আছে, বেঞ্জিনের স্ট্রাকচার আমরা জানি, দিস ইজ বেঞ্জিন। তারপরটা হচ্ছে ন্যাপথলিনের স্ট্রাকচার হলো এইটা। তারপরটা হচ্ছে মেটাব্রোমোফেনল, তার ফেনল কাকে বলে, ফেনল হলো ওপরে OH গ্রুপ থাকলে, মেটাব্রোমো মানে মেটা পজিশনে ব্রোমিন থাকবে। তারপরটা বলেছে 2,4,6 টাইনাইট্রোটলুইন, তো টলুইন এইটা হবে, ওপরে CH3 হলো টলুইন, 2,4,6 2 নম্বরে, 4 নম্বরে এবং 6 নম্বরে কী থাকবে, নাইট্রো গ্রুপ, টাইনাইট্রো বলেছে, তাহলে 2,4,6 টাইনাইট্রোটলুইন, এটা হচ্ছে স্ট্রাকচার। পরে কোশ্চেন বলেছে কম্পেয়ার ইনল পার্সেন্টেজ। দেখো আমরা দুজনের ইনল করতে চাইছি, কি ইনল করাটা মানে কি হলো, টটোমারিজম করা, তার মানে আমরা এখন টটোমারিজম করছি, টটোমারিজম করে আমরা ইনল পার্সেন্টেজ বার করতে পারি। তো দেখো প্রথম কম্পাউন্ডটা এইটা থেকে এইটা উপরে ওঠে,
আমরা নিশ্চয়ই জানো টটোমনিজম করার, তার মানে CH2 ডবল বন্ড C, ওপরে উঠে কী হচ্ছে OH, আর এখানে CH3 আছে। তো এটা হলো কিটো, এটা হলো ইনল। নর্মালি কিটো ফর্মটা কিন্তু বেশি স্টেবল, তার মানে নেচারে কী ফর্মটা বেশি স্টেবল থাকে, কিটো ফর্মটা বেশি থাকে ইনলের থেকে। নর্মালি কিন্তু নেচারে কিটো ফর্মটা বেশি থাকে ইনলের থেকে। তো ঠিক তেমনই আমরা যে কম্পাউন্ডটাকে নিয়েছি, এই কম্পাউন্ডটার মধ্যেও কিটো ফর্মটা বেশি স্টেবল হবে ইনলের থেকে, এটা অলওয়েজ। এবার দ্বিতীয় কম্পাউন্ডের ক্ষেত্রে চলে এসো। দ্বিতীয় কম্পাউন্ডের হাইড্রোজেনগুলো ফেলছি, ওপরে তুলছি, দ্বিতীয়টাকেও আমরা ইনলে নিয়ে যাব। তাহলে যখন এটাকে ইনলে নিয়ে যাবে তখন এখানে কি করবে, একটা হাইড্রোজেন বন্ডিং করবে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় কম্পাউন্ডে ইনলে যাওয়ার পর একটা হাইড্রোজেন বন্ডিং করছে, তাই দ্বিতীয় কম্পাউন্ডটার ক্ষেত্রে ইনলে যাওয়ার জন্য অন্য একটা স্টেবিলিটি থাকছে, তাই তো। সেই স্টেবিলিটি কি, হাইড্রোজেন বন্ডিং। তাই দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু ইনল ফর্মটা বেশি স্টেবল হবে কিটো ফর্মের থেকে। তো কিটো ফর্ম বেশি স্টেবল হবে না ইনল ফর্ম বেশি স্টেবল হবে? নর্মালি কিন্তু কিটো হয়, কিন্তু আমরা দ্বিতীয় কম্পাউন্ডটাকে দেখতে পাচ্ছি সেটাকে ইনলে গেলে কি করছে, হাইড্রোজেন বন্ডিং করছে, তাই জন্য দ্বিতীয় কম্পাউন্ডের ক্ষেত্রে ইনল ফর্মটা বেশি স্টেবল হবে। পরে কোশ্চেন বলেছে সিস এবং ট্রান্স বিউটিন আঁকতে বলেছে। তাহলে বিউট দুদিকে দুটো CH3 দিয়ে দিলাম, সেম সাইডে দিয়ে দিলাম, তার মানে এটা কী হবে, সিস বিউটিন। ট্রান্স কেমন হতো, দুটো CH3 কোথায় দিলাম, অপোজিট দিকে দিলাম, তো অপোজিট দিকে দিলে তখন এটা হবে কি, ট্রান্স বিউটিন। ওকে, তারপরে কোশ্চেনটা চলে আসছে। তারপরে কোশ্চেনটা বলেছে সাইন এবং অ্যান্টি স্ট্রাকচারটা আঁকতে। তাহলে C ডাবল বন্ড N, যদি H আর OHটাকে সেম সাইডে দিয়ে দাও, ভালো করে বুঝবে, H আর OHটাকে সেম সাইডে দিয়ে দিয়েছি, তাই জন্য এটা হবে সাইন। আর অ্যান্টি কাকে বলবো, H আর OHটাকে যদি অপোজিট দিকে দিয়ে দিই তখন এটা কী হয়ে যাবে, অ্যান্টি স্ট্রাকচার। ওকে, বলেছে ফাইন্ড অ্যারোমেটিক কম্পাউন্ড। দেখো প্রথমটা হলো অ্যারোমেটিক, কারণ অ্যারোমেটিক হওয়ার জন্য সায়েন্টিস্ট হুকেলের একটা রুল ছিল। সেই রুলটা কি বলেছে, 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন থাকতে হবে, ডিলোকালাইজড মানে রেজোন্যান্স করবে, ডিলোকালাইজড পাই ইলেকট্রন থাকতে হবে। 2 নম্বর দিয়ে তিনি কি বলেছেন কম্পাউন্ডটা রিং হতে হবে, এবং 3 নম্বর দিয়ে বলেছেন কম্পাউন্ডটাকে প্লানার হতে হবে। এবার তুমি যে স্ট্রাকচারটা নিয়েছে একটু যদি খেয়াল করে দেখো, কটা বন্ড হচ্ছে, ডবল বন্ড 3টে। দেখো 3টে বন্ড মানে কি, একটা বন্ড মানে 2টো করে ইলেকট্রন, মানে 6টা পাই ইলেকট্রন হচ্ছে। খেয়াল করে দেখো এই রুলটা স্যাটিসফাই করছে। দেখো 4n+2 রুলে এনের জায়গায় 1 বসাও, দেখো 6 আসছে। এবার এনের ভ্যালুটা তুমি তোমার ইচ্ছা মতন বসাতে পারো। মোট কথা 4n+2 রুল এটা একটা কি বলবো, এটা একটা কাঠামো, এটা একটা স্ট্রাকচার। এই ফর্মে যদি ফিল আপ হয়ে থাকে দেন অ্যারোমেটিক বলো, তাই জন্য এটাকে অ্যারোমেটিক বলো। প্লাস দেখো রিং প্লাস প্লানার মানে কি ডবল বন্ড থাকবে বা প্লাস চার্জ থাকবে বা মাইনাস থাকবে, তো সবই রয়েছে ইচ অ্যান্ড এভরি কার্বনে, তাই জন্য এটা কী হবে, অ্যারোমেটিক। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো পাই ইলেকট্রনের সংখ্যা কটা, দেখো 4টে পাই ইলেকট্রন। তাহলে তুমি বলো এনের ভ্যালু কোনো কিছু বসালে কি 4 আসবে? কোনোভাবেই আসবে না, কারণ এনের ভ্যালু তো কোনো ফ্র্যাকশনে বসানো যাবে না, কোনো ভগ্নাংশ বসানো যাবে না, ফ্র্যাকশনাল ভ্যালু হবে না, সবসময় হোল নাম্বার হবে, তাই জন্য এটা কী হবে, নন অ্যারোমেটিক। ঠিক আছে, পরে কোশ্চেনটা আসছি। বলেছে রাইট নেম। তো দেখো ক্লোরিন বাদ দিয়ে কম্পাউন্ডের নাম হলো নাইট্রোবেনজিন, ক্লোরিন বাদ দিয়ে নাম। এবার ক্লোরিনটা কোন পজিশানে আছে, এটাকে অর্থ পজিশন বলে, এটাকে মেটা বলে, আর এই নিচেরটাকে প্যারা বলে। তো মেটা পজিশানে ক্লোরিন আছে, তার মানে হবে মেটা ক্লোরো নাইট্রোবেনজিন। তো এইটার নাম কি হবে, এটা 1 2 3 4 5 6 এরম নাম দিলাম। তাহলে 1 3 আর 5-এ 1 3 5 এই 3 জায়গায় কি আছে, ক্লোরো আছে, ট্রাইক্লোরো, 1 3 5 ট্রাইক্লোরো, এবার হবে বেনজিন। ঠিক আছে, পরেরটা আসছি। পরেরটা দেখো এই সিএনটাকে বাদ দিলে এর নাম হলো কি, ফেনল। এখন সিএনটা কোথায় রয়েছে, এটাকে অর্থ পজিশন বলে, তারপরটা মেটা, তারপরটাকে প্যারা, তার মানে প্যারা সায়ানো ফেনল। তোমার মনে হতেই পারে যে স্যার আমি অর্থ মেটা প্যারাভাবে নাম দেবো না, আমি 1 2 3 4 দেবো, তখন নাম্বারিং করতে হবে 1 2, 1টা কিন্তু যেখানে গ্রুপটা আছে সেখানে দিতে হবে, 2 3 4, তাহলে বলতে পারো 4 সায়ানো
ফিনল, এটাও বলতে পারো। ঠিক আছে, তো পরেরটার ক্ষেত্রে একই রকমভাবে CH3 বাদ দিয়ে যদি করো, এটার নাম হলো টলুইন। এবার CH3 কোন পজিশানে রয়েছে যদি নাম্বারিং করো 1 2 3 4 5 6, 2 নম্বরে রয়েছে, তার মানে 2 মিথাইল টলুইন, এটা বলতে পারো। আদারওয়াইজ বলতে পারো কি এটা অর্থ পজিশানে আছে, তার মানে অর্থ মিথাইল টলুইন, এটাও বলতে পারো। পরেরটা আসি 41 নাম্বার, বলেছে IUPAC নেম করতে বলেছে। দেখো এই যে CH3 গ্রুপগুলোর জায়গায় হাইড্রোজেন আছে ধরে নাও, তাহলে এটার নাম কী হতো? দুটো কার্বন, ইথ, সিঙ্গেল বন্ডের জন্য N এবং NH2 গ্রুপের জন্য অ্যামিন, তার মানে ইথানামিন হতো। কিন্তু দেখো এখানে হাইড্রোজেনগুলোর জায়গায় কী আছে? CH3 আছে, তার মানে কী আছে? N পজিশানে আছে, তার মানে N, N। যদি 2 পজিশানে থাকতো কী করতাম? 2, 2 করতাম। তো N পজিশানে আছে N, N, ডাই মিথাইল ইথানামিন। ওকে, পরেরটা কী হবে? 6টা কার্বন আছে, রিং কম্পাউন্ড, রিং মানে হবে সাইক্লো, 6টা কার্বন আছে, হেক্স N। তারপরে কোশ্চেনটা নাম্বারিং করো 1 2 3 4 5। ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে অ্যালফাবেটিক্যালি কোনটা আগে আছে? অ্যালফাবেটিক্যালি ব্রোমিনটা আগে, তার মানে কী হবে? 3 ব্রোমো, 2 ক্লোরো, 5টা কার্বনের জন্য পেন্ট, সিঙ্গেল বন্ডের জন্য N। তারপর হলো অ্যালকেন, অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি? CnH2n+2, অ্যালকিন CnH2n, অ্যালকাইন CnH2n-2। তারপর বলেছে হোমোলোগাস সিরিজ অফ পেন্টানোইক অ্যাসিড, পেন্টের পরের কার্বন কটা হয়? পেন্ট, হেক্স, তার মানে হবে হেক্সানোইক অ্যাসিড। হোমোলোগাস সিরিজ, হোমোলোগাস সিরিজ মানে জাস্ট কার্বনটা বাড়বে চেনে। তারপর কোশ্চেন, হয় কার্বন সোর্স ক্যাটিনেশন, কারণ কার্বন এবং কার্বনের যে বন্ডগুলো আছে সেই বন্ডটা সাইজটা ছোট হওয়ার জন্য, কার্বনের সাইজটা ছোট, কার্বনের সাইজটা ছোট, তার মানে কী হবে? সিগমা বন্ডটা কী হবে? স্ট্রং হয়, শক্তিশালী হয়ে থাকে, তাই জন্য কার্বন ক্যাটিনেশনটা শো করে। বলেছে হোয়াট ইজ দ্য পজিশন আইসোমার অফ 2 ব্রোমো পেন্টেন। ঠিক আছে, 2 ব্রোমো, 1 2 3 4 5, 2 নম্বরে ব্রোমিন দেবো। এইটা হলো এইটার পজিশন আইসোমার আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এটা 2 নম্বরে ব্রোমিন ছিল, 1 2 3 4 5। আমি ব্রোমিনটাকে শিফট করে যদি 3 নম্বরে দিই, তাহলে 1 2 3 4 5, 3 নম্বরে যদি ব্রোমিনটা দিই, বাকি হাইড্রোজেন দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে এটা 3 ব্রোমো পেন্টেন, তাহলে 2 ব্রোমো পেন্টেনের পজিশন আইসোমার কী হবে? 3 ব্রোমো পেন্টেন। ওকে, তো এই ছিল আমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার এই টপিকের উপর। আশা করব ভিডিওটা বুঝতে পেরেছ। ছোট ছোট প্রতিটা টপিকের উপর আলাদা করে ভিডিও ইউটিউবে করা আছে, যদি কোনোটার অসুবিধা হয়, যেমন মনে করো RS নোমেনক্লেচার, সাইন অ্যান্টাই, ইজেড, যদি তোমার মনে হয় তাকে বার করতে আমার অসুবিধা হচ্ছে, বা স্টিরিও আইসোমারগুলো, সেগুলো ইউটিউবে দেওয়া আছে আমার চ্যানেলে। আমাকে কমেন্ট করতে পারো, কমেন্টে আমি দিয়ে দেবো, অথবা তুমি চ্যানেলটা সার্চ করে দেখে নিতে পারো। আশা করব ভিডিওটা তোমাদের উপকারে আসবে। মা শারদা এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদে তোমাদের সকলের মঙ্গল হোক। খুব ভালো।